মশিউর সিকিউরিটিজের প্রতারণায় সর্বশান্ত বিনিয়োগকারীরা অর্থ উদ্ধারে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। বিনিয়োগকারীদেরকে রাস্তায় নেয়ার জন্য ওনাদের যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি পূরণ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। পরিপূর্ণভাবে যেন তাদের দাবি বা পাওনা পরিশোধ করা যায় সেই বিষয়ে কমিশন কাজ করে যাচ্ছে। ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা চট্টগ্রাম কাস্টমস হাউস, ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম, সেবা গ্রহীতাদের আনাগোনা বেশ কম। লেবাননে বেড়েছে দালালের তৎপরতা, সর্বশান্ত হচ্ছেন অনেক প্রবাসী। বিএমইটি কার্ড এবং বিমান টিকিট নিয়েও চলছে প্রতারণা। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। মশিউর সিকিউরিটিজের লুটপাট এবং গ্রাহকের অর্থ আত্মসাতে বেকায়দায় পড়েছেন বিনিয়োগকারীরা। অর্থ উদ্ধারে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাতের ঘটনায় পুরো পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়ার দরকার। বিএসইসি বলছে যে এরই মধ্যে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। টাকা ফেরত দিতে মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। অবসরপ্রাপ্ত চাকরিজীবী শের আলী মশিউর সিকিউরিটিজের বিও হিসাব খোলেন প্রায় 15 বছর আগে। 2 দফায় বিনিয়োগ করেন 25 লাখ টাকা, কিন্তু তাকে না জানিয়েই তার বিও হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেয় মশিউর সিকিউরিটিজ কর্তৃপক্ষ। সেই টাকা ফিরে পেতে 1.5 বছর ধরে ঘুরছেন তিনি। চাকরি করি, মাস শেষে একটা বেতন পাই, সেটা দিয়ে আমার সংসার চলে। আর বাড়তি যদি এর সাথে কিছু করতে পারি, ছেলে মেয়ে পড়াশোনা আছে, তাদের ভবিষ্যৎ আছে, সেই চিন্তা থেকে এটা করা। সেটা করতে যায় এখন আমি সর্বস্বই হারাইছি আর কি, টোটালি শেষ। একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী। চাকরি জীবনে জমানো টাকার পাশাপাশি পেনশনের টাকাও বিনিয়োগ করেছিলেন মশিউর সিকিউরিটিজের মাধ্যমে। সব মিলিয়ে তার বিনিয়োগ ছিল 60 লাখের উপরে। পুরো টাকা আত্মসাৎ করেছে মশিউর সিকিউরিটিজ মালিকপক্ষ। আমার রিটায়ারমেন্টে গেছি, তখন কিছু পেনশনের টাকাও ছিল, সেগুলো বিনিয়োগ করছিলাম। সাথে যে বেঁচে দিছে, এই বেচার জন্যই তো ক্ষতিগ্রস্ত হলো। ধরেন 90% শেয়ার বিক্রি করে দিচ্ছে। 100 টাকার শেয়ারের মধ্যে 90 টাকা বেচে নিয়ে যায়, তাহলে আমার আছে 10 টাকা, তাহলে কেমনি করেছিল। শের আলী এবং শাহজাহানের মতো প্রতারণার শিকার হয়েছে মশিউর সিকিউরিটিজের আরও শত শত বিনিয়োগকারী। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন তাদের অনেকে। হারানো টাকা ফিরে পেতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সংস্থায় ঘুরছেন তারা। ভুয়া সফটওয়্যার দিয়ে আমাদেরকে এই ফেক ইনফরমেশন দিয়ে পোর্টফোলিও আমাদেরকে পাঠিয়ে ভিতর দিয়ে তারা টাকা পয়সা তুলে নিয়ে আত্মসাৎ করে ফেলছে। টাকা পাওয়ার ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা তারা দিবে কিনা এই ধরনের কোনো আশ্বাস তেমন পাইনি। মশিউর সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সমন্বিত হিসাব থেকে 68.5 কোটি টাকা এবং বিও হিসাবে থাকা শেয়ার বিক্রি করে 92 কোটি টাকা আত্মসাৎ করেছে। বিকল্প সফটওয়্যার তৈরি করে গ্রাহকের সাথে প্রতারণা করে মশিউর সিকিউরিটিজ, যা জানাজানি হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকেই বন্ধ প্রধান কার্যালয় সহ প্রতিটি শাখা। ব্রোকারেজ হাউস বন্ধ থাকায় মশিউর সিকিউরিটিজের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি, ফোনেও সাড়া মেলেনি। তারা যে বাটপারি বা সলচাতুরি করে চলে গেছে, এটা আমরা জানতামই না। আমি জানি না, আপনাদের কাছে এসে প্রথম শুনলাম। আমি যে বিভিন্ন জায়গায় ঘুরছি তাদের অফিস খোঁজার জন্য। মশিউর সিকিউরিটিজের আগে 34টা ব্রাঞ্চ ছিল অন্য ডিস্ট্রিক্টে, এখন আর 14 ব্রাঞ্চ নাই বলে। এখন শুধু আছে যে মতিঝিলের ওই সিটি সেন্টারে 18 তলায় মশিউর সিকিউরিটিজ এটা আছে, তাও এখন খুলে না, বন্ধ। বাজার সংশ্লিষ্টরা বলছেন মশিউর সিকিউরিটিজের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পুঁজিবাজার। আস্থা নষ্ট হয়েছে বিনিয়োগকারীদের। নিয়ন্ত্রক সংস্থার উচিত দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বিনিয়োগকারীদেরকে আস্থায় নিতে হবে। এখন আস্থায় নেয়ার জন্য ওনাদের যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি পূরণ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মালিকপক্ষের সম্পদ বাজেয়াপ্তের আইনি দিক। পরিপূর্ণভাবে যেন তাদের দাবি বা পাওনা পরিশোধ করা যায় সেই বিষয়ে কমিশন কাজ করে যাচ্ছে। নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো রয়েছে, বিনিয়োগকারী টাকা আদায় করার জন্য
সেগুলো আমরা অ্যাটাচ করার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। পুঁজিবাজারে প্রতারণা বন্ধে সব ব্রোকারেজ হাউসে সমজাতীয় সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে বিএসইসি। এর ফলে পোর্টফোলিওতে পরিবর্তনের সুযোগ বন্ধ হবে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি। এই সময় দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। লেনদেন হবে না 2 শেয়ার বাজারেও। আগামী রোববার সব খুলবে। আজ 1 অক্টোবর নির্বাহী আদেশে ছুটি। আগামীকাল বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এরপর 3 অক্টোবর শুক্রবার এবং 4 অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা 4 দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকছে। তবে এই সময়ে চালু থাকবে সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা। এটিএম বুথ থেকে টাকা তুলতে এবং লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রয়েছে। পাশাপাশি মোবাইলে আর্থিক সেবাও পাওয়া যাচ্ছে। সারা দেশে ব্যাংকগুলোর 12,814টি এটিএম বুথ এবং 7,643টি সিআরএম রয়েছে। ব্যাংকগুলো 4.5 কোটি ডেবিট কার্ড ইস্যু করেছে। ছুটির দিনেও সীমিত পরিসরে চালু রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে সেবা গ্রহীতাদের তেমন কোনো আনাগোনা সেখানে ছিল না। ঢিলেঢালাভাবেই চলছে কার্যক্রম। ব্যাংক এবং শিপিং লাইসেন্সের অফিস বন্ধ থাকায় আশানুরূপ সেবাও পাননি অনেকে। এমন অভিযোগও রয়েছে। বিশেষ ব্যবস্থায় কাস্টমস হাউস চালু রাখতে হলে সহায়ক প্রতিষ্ঠানের অফিসও খোলা রাখার দাবি জানিয়েছেন সেবা গ্রহীতারা। বলছেন তা না হলে অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি দুরূহ হয়ে পড়বে। দুর্গাপূজার ছুটির মধ্যে কাস্টমস হাউস এবং শুল্ক স্টেশনের সীমিত আকারে আমদানি এবং রফতানি কার্যক্রম চলার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। গতকাল রাজস্ব বোর্ড এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর ফলে আজ চালু রয়েছে কাস্টমস হাউস এবং শুল্ক স্টেশন। আগামীকালকেও চালু থাকবে। গেজেট অনুযায়ী ট্যারিফ কার্যকরের তারিখ ছিল 15 সেপ্টেম্বর। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী এই ট্যারিফ কার্যকর হওয়ার সময় 1 মাস পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আগামী 14 অক্টোবর রাত 12টার পর বন্দরে আসা সব ধরনের জাহাজের ভেসেল, কন্টেনার এবং কার্গো বিল নতুন ট্যারিফ অনুযায়ী আদায় করা হবে। সিএন্ডএফ এজেন্ট সহ অংশীজনদেরও নতুন হারে মাসুল পরিশোধ করতে হবে। নতুন ট্যারিফ কার্যকর প্রক্রিয়ায় বিল প্রস্তুতে বিঘ্ন না ঘটে সেজন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন যে আইন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী নতুন ট্যারিফ কার্যকরের বাধ্যবাধকতা রয়েছে। প্রয়োগের সুবিধার্থে বোর্ড সিদ্ধান্ত নিয়ে কার্যকর হওয়ার তারিখ 15 অক্টোবর নির্ধারণ করেছে। নির্দিষ্ট সময় থেকে নতুন ট্যারিফ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি চলছে। দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। লেবাননের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বেড়েছে দালালের তৎপরতা। চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক বাংলাদেশি। স্বজনদের ভিসা এবং কাজ দেওয়ার নাম করে প্রবাসীদের কাছ থেকেও হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রবাসীদের বিএমইটি কার্ড এবং বিমানের টিকিট নিয়ে চলছে এক ধরনের প্রতারণা। অভিযোগ রয়েছে অসাধু কিছু সরকারি কর্মকর্তার যোগসাজশী এসব অপকর্ম করছে দালালরা। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট। 2020 সালে বৈরুত বন্দরে বিস্ফোরণের পরই ধস নামে লেবাননের অর্থনীতিতে। এরপর 2023 সালে ইসরায়েলি হামলার জেরে পরিস্থিতি হয় আরও শোচনীয়। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে লেবাননের অর্থনীতি। লাগামহীন মূল্যস্ফীতিতে বিপর্যস্ত অনেক বাংলাদেশি গত 4 বছরে লেবানন থেকে দেশে ফিরে এসেছেন। তবে এখন দেশটির অর্থনীতি আবার সচল হতে শুরু করায় বেড়েছে বিদেশি শ্রমিকের চাহিদা। এই সুযোগে বেড়েছে প্রতারকদের দৌরাত্ম্য। দেশটির শ্রমবাজারে নতুন করে বাংলাদেশিদের আগ্রহ বাড়ায় জাল ভিসা ও কাজের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা। স্বজনদের লেবানন আনতে গিয়ে দালালদের কাছে সর্বস্ব হারাচ্ছেন দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশিও। বর্তমানে জাল ভিসাটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশি সাইদুল নামের লোকের কাছে ভিসা বাবদ ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম। উনি আমাদের কাছ থেকে জাল ভিসা দিয়ে $94,000 টাকা নিয়ে উনি উধাও হয়ে গেছে। দূতাবাসের কাছে অনুরোধ যাতে এইগুলা কঠিন ভাবে এবং
তদন্ত করে এবং এসব দালালকে আইনের আওতায় আনে। অভিযোগ উঠেছে বাংলাদেশের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া বিএমইটি কার্ড ও জাল বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়ে অভিনব প্রতারণা করছে দালাল চক্র। দূতাবাসে অভিযোগ না জানাতে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। মেন গ্যারান্টি থেকে মেন মজমা থেকে ভিসা থেকে মেন পাওয়ার থেকে টিকিট পর্যন্ত জাল করে দেয়। যেদিন ফ্লাইট হবে এই দিন দেখা যায় দালাল নাই, দালাল উধাও হয়ে গেছে। তারা আমাদের কাছ থেকে টাকা নেয় এবং সবকিছুই করে জালিয়াতি। তারা জাল ভিসা দেয়, ম্যান পাওয়ার করায়, সবকিছুই করে, কমপ্লিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়া যায়। দালাল চক্রের তৎপরতা বাড়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জাল ভিসার বিষয়টি এখন খুবই প্রকট আকার ধারণ করেছে। দূতাবাসের নিকটে অনেকগুলো অভিযোগ এসছে। এই বিষয়ে এখানকার কর্তৃপক্ষ তদন্ত করছে, তার সাথে জড়িত নানানভাবে এটিকে ব্যবহার করছেন, তাদেরকে খুঁজে বের করা হবে এবং এর যে পরিণতি হবে সেটা অত্যন্ত ভয়াবহ। বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন লেবাননে। ভিসা প্রক্রিয়া স্বচ্ছ হলে এ সংখ্যা আরও বাড়ার প্রত্যাশা প্রবাসীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে হচ্ছে প্রকৃতি এবং জনপদকেও। নদী শুকিয়ে যাওয়াও সেই পরিবর্তনেরই ফল। দিন দিন নদীতে মাছ কমে যাওয়ার পেশা বদলাতে বাধ্য হচ্ছেন জেলেরা। অনেকেই হয়ে যাচ্ছেন মাছ ব্যবসায়ী। তবুও পূর্বপুরুষদের সেই পেশা ধরে রাখার সংগ্রামে লড়াই করে যাচ্ছেন কেউ কেউ। এদিকে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। এটি 50 পরিবারের একটি জেলেপল্লী। এখানকার বয়োজ্যেষ্ঠ শ্রী কানুরাম। অর্ধশত বছর ধরে নদী ও নদীর পাড়েই কেটেছে সময়। এখনও সবাইকে নিয়ে জামালপুরের ইসলামপুরে যমুনা ঘেঁষা গুঠাইল ঘাটেই আছেন তিনি। তার থেকে জানবো নদীর পানি ও মাছ সংকটের সাথে জীবিকা পরিবর্তনের কথা। বাপদাদা কারণে বা হয়তো আমাদের ইয়ং বয়সে যখন আমরা মাছ মারছি তখন হয়তো মাছ প্রচুর পাওয়া গেছে, তখন এত সংকট ছিল না। বর্ষা মৌসুমে তাও হয়তো সামান্য কিছু পাওয়া যায়, শীত মৌসুমে আর মোটেই না। তখন তারা হয়তো আমরা অন্য ব্যবস্থা করি, হয়তো কেউ কামলা দেয়, কেউ হয়তো ঢাকা যায় কাজ করে। এই পল্লীর সবাই জেলে গোত্রের হলেও এখন অনেকে অন্য পেশার সাথে যুক্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে, তার সরাসরি প্রভাব পড়ছে জেলে জীবনে। তবে বেঁচে থাকার আশায় এখনও ভেসে বেড়াচ্ছেন একদল মানুষ, যারা পেশা বদলে হলেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অনবরত। কোনো মতো দিন যায় না। নদীর আগে মাছ ছিল, মাছ টাছ নাই। 25 কেজি চাল দিয়ে স্টপ করে ছেড়ে দেয়, মানে 1-1.5 মাস নদীতে নামতে দেয় না। ওই হিসেবে আমরা বসি, তখন নদীর মাছ মারি না, তখন এইভাবেই আর কি বাড়িতে বসে থাকি। জীবনটাও নির্বাহ করা খুব অত্যন্ত জুলুমবাজি গেছে। কেউ ঢাকা যেতেছে, কেউ এদিক সেদিক যেতেছে। মাছের খোঁজে এখন নদী নয়, যেতে হয় অন্যের পুকুরে। পুকুর বা জলাশয়ের মাছ কিনে বাজারে বেচার পর সংসার চালাচ্ছেন এই প্রজন্মের জেলেরা। সাথে খেতে দিনমজুরের কাজ করে সহায়তা করেন নারীরা। এখন অধিকাংশ লোকেই মাছ মাইরা খা, এরপর নদীতে পানি থাকে না, বিভিন্ন সমস্যা। চাষ করে ধরুন আগে মাছ, কিছু নদী তলাইলে কিছু আসে। এদিকে প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যাতে মাছ আহরণ না করে, সেই ক্ষেত্রে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলায় 22,331 জন জেলে রয়েছে। এর মধ্যে যমুনার তীরবর্তী 4 উপজেলায় জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের জন্য 504 জন জেলেকে সহায়তা ও 275 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পেতে প্রবাসী ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন ওমানে বসবাসরত বাংলাদেশিরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই জমি রেজিস্ট্রেশন কিংবা ভোটার আইডি কার্ডের মতো সেবা পেতে চান তারা। ওমান থেকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বসবাস প্রায় 8 লাখ বাংলাদেশির, যাদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি ব্যবসার সাথে জড়িত অনেক বাংলাদেশি।
এসব প্রবাসীরা বলছেন স্বল্প সময়ের জন্য ছুটি নিয়ে দেশে ফিরতে হয় তাদের। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক জটিলতার কারণে স্বল্প সময়ে কাজ শেষ করা সম্ভব হয় না তাদের পক্ষে। এ অবস্থায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর আহ্বান জানান তারা। প্রতিটা সরকারি দপ্তরে একটা প্রবাসী ডেস্ক চালু করা উচিত ফাস্টেস্ট সার্ভিস দেওয়ার জন্য। দেখেন, আমি আমার একটা জমির কাজে ব্যক্তিগতভাবে গিয়েছি, আমার ছুটি ছিল 20 দিনের অ্যানুয়াল লিভ থেকে আমি গিয়েছি, আমি আমার পারপাস সলভ করে আসতে পারিনি। 3 মাসের ছুটিতে যাই, ভোটার আইডি কার্ডটা আমরা সংগ্রহ করতে পারি না। ভূমি রেজিস্ট্রির জন্য গেলে, ভোটার আইডি কার্ডের জন্য গেলে বা পাসপোর্ট সংক্রান্ত অনেক বিষয় আমরা যদি যাই, তখন আমরা প্রবাসীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। প্রবাসীরা বলছেন এ ধরনের উদ্যোগের ফলে দেশে রেমিটেন্সের প্রবাহ আরও বাড়বে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়ল যুক্তরাষ্ট্র। তহবিল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরেই মার্কিন সিনেটে শেষ মুহূর্তের ভোটাভুটিতে বাতিল করা হয়েছে সাময়িক সেই বিলটি। এর ফলে বুধবার প্রথম প্রহর থেকেই কার্যকর করা হলো শাটডাউন। অতি জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব ধরনের সরকারি কার্যক্রম। বেতন আটকে যেতে পারে লাখ লাখ সরকারি কর্মীর। মঙ্গলবার ছিল যুক্তরাষ্ট্রের অর্থ বছরের শেষ দিন, অর্থাৎ মার্কিন সরকারের জন্য বরাদ্দকৃত তহবিলের মেয়াদেরও শেষ দিন। কিন্তু কংগ্রেসে বাজেট নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি শেষ মুহূর্তেও। সিনেটে রিপাবলিকানদের সাময়িক তহবিল বিলে 60 জনের ভোট প্রয়োজন থাকলেও 53-47 ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি। এর ফলে অবধারিতভাবেই শাটডাউনের কবলে পড়তে হলো যুক্তরাষ্ট্রকে। অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়ল মার্কিন সরকারের কার্যক্রম। এমন পরিস্থিতিতে একে অপরকে দোষারোপ করছে রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। হাউস ব্যবস্থা নিয়েছে, প্রেসিডেন্টও বিলে স্বাক্ষরে প্রস্তুত, অথচ ডেমোক্রেটদের জন্য এই পরিস্থিতি। মাত্র 8 জন ডেমোক্রেটের সমর্থন দরকার ছিল বিল পাশে। ডেমোক্রেটরা শাটডাউন চায় না। আমরা রিপাবলিকানদের সাথে বিকল্প একটি পথ খুঁজতেও প্রস্তুত ছিলাম। রিপাবলিকান নেতাদের সাথে আলোচনায় হোয়াইট হাউসে গিয়েছি। তখনই স্পষ্ট হয়ে গেছে প্রেসিডেন্ট উপলব্ধিই করছেন না মার্কিনীদের কত বড় ক্ষতি করছেন। শাটডাউন নিয়ে অবশ্য খুব একটা বিচলিত নন ডোনাল্ড ট্রাম্প। উল্টো গণছাঁটাইয়ের হুমকিও দিয়েছেন তিনি। তহবিল বন্ধ হয়ে যাওয়ার জন্য ডেমোক্রেটদের দায়ী করেন মার্কিন প্রেসিডেন্টও। অনেক সরকারি কর্মীর বেতন আটকে যেতে পারে, আর এটা কেবল ডেমোক্রেটদের জন্য। তারা এই দেশে অবৈধভাবে যারা প্রবেশ করে তাদের যত্ন আত্তি করতে চায়, এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমার দেশ অবৈধদের দায়িত্ব নিতে পারবে না, আর ডেমোক্রেটরা তাদের স্বাস্থ্যসেবা দিতে চায়। যুক্তরাষ্ট্রের শাটডাউনের অর্থ হলো সরকারি তহবিল বন্ধ হয়ে যাওয়া। এর ফলে অতি জরুরি সেবা ছাড়া বন্ধ হয়ে যাবে অন্যান্য সরকারি কার্যক্রম। সামাজিক উন্নয়ন, গবেষণা কিংবা নিরাপত্তাজনিত বহু প্রকল্পের কাজ বাতিল কিংবা স্থগিত হবে। বেতন আটকে যাবে সরকারি কর্মীদের। পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের মতো কয়েকটি পেশার মানুষকে কাজ করে যেতে হবে বেতন ছাড়াই। এর আগে 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 35 দিনের জন্য অচল হয়ে পড়েছিল মার্কিন প্রশাসন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।